আসিফ, আমাকে শুনতে পাচ্ছ? আসিফ। স্যার শুনতে পাচ্ছি স্যার। শেয়ার করতে পারছি না কেন বলো তো? শেয়ার হয়েছে নাকি দেখো তো। স্যার শেয়ার হয়েছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। কয়জন আসছে তোমার পার্টিসিপেন্ট? স্যার 5 জনের মতো স্যার। কয়জন তোমার পার্টিসিপেন্ট, কয়জন মোট? স্যার এই ব্যাচে স্যার 12 জন। 12 জন এর হচ্ছে, মধ্যে ঠিক আছে। 8জন ক্লাস করে রেগুলার স্যার। আচ্ছা, ঠিক আছে, শুরু করবো তাহলে না? জি স্যার, করা যেতে পারে স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাকে কি তুমি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি না কারণ কি? স্যার। ভিডিওর ওই ভিডিওর ওইটা স্যার সম্ভবত অফ করা। এখন এখন তো কেটে দিলাম তোমার ভিডিও, ইন্টিগ্রেটেড ক্যামেরা, ব্লার, অ্যাডজাস্ট ব্যাকগ্রাউন্ড, ক্লোজ ইউজ অফ ভিডিও এডিটিং। স্যার স্যার আপনার কাছে মানে আপনার স্ক্রিনে কি স্লাইড ওপেন আছে? আমরা স্টাক হয়ে আছে আর কি। হ্যাঁ, আছে, হ্যাঁ। স্যার আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু মানে স্লাইডের ফোল্ডারটা দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরের এইটা দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, দেখি একটু। ঠিক আছে, ঠিক আছে। ভার্চুয়াল, কিন্তু ওরা দেখতে পাচ্ছে না কেন এটা? না, আমাকে দেখা না, এই যে এটা শেয়ারিং, স্টপ শেয়ারিং করে তারপর এখন এটা শেয়ার করতে পারছো? হ্যাঁ, এটা স্যার এখন দেখ। জি স্যার, জি স্যার। আচ্ছা, না এখন দেখছো চেঞ্জ জি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। স্যার। ওকে, ঠিক আছে। এটা সাউন্ড সুন্দর, নেট কোয়ালিটিও খুব ভালো। ডিয়ার পার্টিসিপেন্ট, ডক্টরস, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? ডক্টর খন্দকার ইসমত ইসলাম, আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। আনোয়ার ফারুক, জি, নাহিদ আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। ইসলাম। হ্যাঁ, আমরা শুরু করি আর কি। থাইরয়েড ডিসঅর্ডারটার ইম্পর্টেন্ট, আপনারা বাই দিস টাইম ইউ ডোন্ট নো, যেটা আহ, বাংলাদেশের মানে পৃথিবীর আহ, মানুষের 30 থেকে 40 ভাগ লোক লাইফ টাইমে কখনো না কখনো থাইরয়েড ডিসঅর্ডার ভোগে। এটা ছিল আগে, যখন আল্ট্রাসোনোগ্রাফে থাইরয়েড নুডলস ধরা পড়তো না। আর এখনকার দিনে আরও ব্যাপক, কারণ হাই রেজুলেশন আল্ট্রাসোনোগ্রামে যদি করা হয় এ ম্যান অ্যাবাভ 50 ইয়ার্স, তাহলে দেখা যায় যে 60% লোকেরই থাইরয়েড নুডল পাওয়া যায়। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত মানুষের থাইরয়েড নুডল আছে। বাট দিস আর নট প্যাথোজেনিক, এবং মানুষের কোনো ক্ষতিও করে না। কাজে এগুলো এক্সপ্লোর করে সামনে এনে এই নিয়ে খোঁচাখুচি করা বুদ্ধিমানের কাজ না, আনলেস আদারওয়াইজ ইট ইস পালপেবল, আর 1 সেন্টিমিটার উপরে যদি না হয়। তো এটা একটা ইনফরমেশন যেটা আমাদের সবার জানা উচিত, যে এর ইনসিডেন্স সারা পৃথিবীতে এখন প্রচুর থাইরয়েডের ক্যান্সার ধরা পড়ে বিকজ অফ দ্য এক্সপ্লোরেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এত বেশি এক্সপ্লোর হয় বিভিন্ন, there are so many
things to recognize by ultrasonography, radiology, সিটি, এমআরআই, পেট, অনেক কিছু আসছে যেটা দিয়ে এটা সম্ভব, যার জন্য এত বেশি এক্সপ্লোর হচ্ছে। বাট ইট ইজ নট সো মাচ প্যাথোলজিক্যাল। তবে আমাদের যেটা, বিশেষ করে আপনারা যারা জ্ঞান প্র্যাকটিস করেন, তাদের জন্য তিনটা ক্ষেত্র আছে যেটা সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, যেটা আপনারা নিজেরা ম্যানেজ করতে পারেন। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হাইপার থাইরয়েডিজম, আর একটা হচ্ছে থাইরয়েড থাইরয়েডাইটিস। আর থাইরয়েড নোডুলও আপনারা ডায়াগনোসিস করতে পারবেন এবং ইউ ক্যান সে যে আপনার এটা কার কাছে যেতে হবে এবং কি ধরনের ব্যবস্থা নিতে হবে। সো দিজ আর দ্য থিংস যে সম্বন্ধে আমাদের সবারই কিছু নলেজ থাকবে। থাইরয়েড ডিসঅর্ডার ঠিক অনেকটা ডায়াবেটিসের মতোই, যে ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের কাছে না যেয়ে এরা দেখা যায় যে কার্ডিওলজিস্ট, গাইনোকোলজিস্ট বা অপারেশনের টাইম, এইসব টাইমে এক্সপ্লোর হয়। বেশিরভাগ থাইরয়েড রোগী, ডায়াবেটিস রোগী নট নন, তারা আন্ডার চিকিৎসা নাই, এবং সেটা হচ্ছে বেশি সংখ্যক। আর ঠিক থাইরয়েডেরও তাই, বেশি সংখ্যক না, তাদের অন্য কমপ্লিকেশনের জন্য তারা আইডেন্টিফাই হয়। আর আরেকটা ক্ষেত্র খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সি 25% of the pregnancyist may have got thyroid disorder. কাজে সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ থাইরয়েডের হরমোনের অভাবে বা অতিরিক্তের কারণে প্রেগনেন্সি নাই হতে পারে, ইনফার্টাইল হতে পারে। আবার ইনফার্টিলিটি আসলেও হয়তো প্রেগনেন্সি আর্লি লাইফে প্রেগনেন্সি ডিমাইজ করতে পারে, মারা যেতে পারে, প্রেগনেন্সি দেখা যায় যে থাকে না, অথবা হচ্ছে, হওয়ার পরে বাচ্চা জন্মের পরে ইম্যাচিউর ডেলিভারি এবং আর্লি ডেথ এটা হতে পারে। হওয়ার পরেও অনেক প্রবলেম হয় যদি থাইরয়েড হরমোন স্বাভাবিক না থাকে। সো দিজ আর দ্য থিং যেগুলো আমাদের সবার কিছু জ্ঞান এর সম্পর্কে থাকতে হবে। আপনারা জানেন যে থাইরয়েড জন্মগতভাবে অনেকের থাইরয়েড ডিসঅর্ডার হয়, তাকে আমরা বলি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এটাও দেখা গেছে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের স্টাডিতে পাওয়া গেছে যে আপনার দেখা যায় যে আমরা একটা স্টাডি করেছি, তাতে দেখেছি প্রতি 10,000-এর ভিতরে 40 জনে পাওয়া গেছে। সো ইটস এ গুড নাম্বার। যে লাইভ বার্থ যেগুলো, এগুলো আমরা যদি আর্লি ডায়াগনোসিস না করতেই, সেই বাচ্চা দেখা যায় যে তারা কৃত্রিম বাচ্চা হয়ে বড় হয়, তারা একটা হ্যান্ডিক্যাপ্ট হিসেবে সোসাইটিতে থাকে। এছাড়া হাইপোথাইরয়েড মানুষের যদি হাইপোথাইরয়েড থাকে, তাহলে তাদের লো পারফরমেন্স হয়, পুয়ার আইকিউ থাকে, তাদের কার্ডিয়াক ডিজিজ, মেন্টাল রিটার্ডেশন, ইনফার্টিলিটি এবং অন্যরকম অনেক ট্রিটেবল ডিজিজ যেটা সোসাইটিতে এখনো সোসাইটিতে রয়ে গেছে। কাজে সো উই হ্যাভ টু বি কনসার্ন অ্যাবাউট হাইপোথাইরয়েডিজম, হুইচ ইজ ট্রিটেবল এবং 100% ট্রিটেবল, এবং সবাই ট্রিটমেন্ট করতে পারে। এনিবডি ক্যান ট্রিট ইট যদি তার একটু সিম্পল জ্ঞান থাকে। সো এই হাইপোথাইরয়েডটা আমাদের যারা আমরা জেনারেল প্র্যাকটিস করি তারা যেন ট্রিটমেন্ট করতে পারি, সেই জন্য তাদের একটা জ্ঞান থাকা দরকার। হাইপারথাইরয়েড, দ্যাট ইজ অ্যানাদার। হাইপারথাইরয়েডের কনসিকুয়েন্স খুবই খারাপ, কারণ হাইপারথাইরয়েড হচ্ছে ভেরি সামটাইম বিকামস সো অ্যাকিউট যে তাতে কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে, দেন আগলি লুকিং হয়, অ্যাস্থেটিক প্রবলেম হয়, ওয়েটলেস হয়, অপথ্যালমোপ্যাথি হতে পারে। এরও প্রিভিলেন্স কম না। হাইপোথাইরয়েড যেমন 2 থেকে 6%, হাইপারথাইরয়েডের প্রিভিলেন্সও 1.5 থেকে 3%। সো এটাও সোসাইটিতে অনেক আছে। আর গয়েটার আগেই বললাম, প্রচুর মানুষের গয়েটার থাকে, যেটা পালপেবল। আর নন পালপেবল তো এখন আল্ট্রাসাউন্ডের কারণে আপনার অনেক আসছে, সেটা আমরা সবসময় দেখতে পারি না, কিন্তু সেগুলো আমরা যদি 1 সেন্টিমিটার কম থাকে তাহলে সেটা নিয়ে আমরা কনসার্ন হব না। থাইরয়েড কোথায় থাকে আপনারা সবাই জান যে নেক, এটাকে বলে আপনার ক্রিকয়েড কার্টিলেজ, জাস্ট এর নিচে থাকে দুদিকে, আর একটা এরকম স্মাস থাকে যেটাদের দুটো কানেকশন করে। এটাও আমাদের আর এইটাকে বলি প্রাইমেডাল লোব। এই পিরামিডাল লোব সবসময় থাকে না, কারো কারো থাকে, কারো নাও থাকতে পারে। এটাই হচ্ছে ইউজুয়াল স্ট্রাকচার। অনেক সময় অ্যাবরাটেড হতে পারে, অন্যখানেও থাইরয়েড চলে যেতে পারে। তো এটাই আমাদের ধরতে হবে মেইনলি। এবার দুটো লোব আছে কানেক্টেড বাই
এবং এটা ব্লাড সাপ্লাই করে এই যে সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, যেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটি আর্টারি অথবা ব্র্যাকিওসেফালিক ট্র্যাঙ্ক থেকে এটা আমাদের সাপ্লাই হয়। সো দিস ইজ দ্য থাইরয়েড, যেটা ভেরি সাবকিউটেনিয়াস স্ট্রাকচার, ইজিলি পালপেবল যদি বড় হয়, বড় না হলে কিন্তু ইট ইজ নট অ্যাট অল পালপেবল। থাইরয়েড ফাংশন আপনারা সবাই জানেন। এটা থাইরয়েড হচ্ছে একটা হরমোন সিক্রেট করে, সেটা হচ্ছে থাইরক্সিন, দ্যাট ইজ টেট্রাহাইড্রোথাইরোনিন। কিন্তু ট্রাইহাইড্রোথাইরোনিন দ্যাট ইজ T3ও কিছু কিছু তৈরি করে, তবে এই এই T4টা হচ্ছে থাইরয়েড তৈরি করে, এটা চলে আসে বডিতে, এবং বডিতে এটা থাকে থাইরোগ্লোবিনের সাথে, এই জিনিসটা থাকে। আর এটা তৈরি করতে লাগে হচ্ছে প্রোটিন আর আয়োডিন, এই জন্য আয়োডিন খুব ইম্পর্টেন্ট। Thyroglobulin is the protein backbone for synthesis of thyroid hormone produced by thyrocytes and secret into the thyroid cloid. Thyroid cloid যেটা আছে তার ভিতরে থাকে এবং প্রয়োজনে এ থেকে হরমোন তৈরি হয়। আর এইটা তৈরি করার জন্য একটা স্টিমুলেট লাগে, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যাকে বলে। যদি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কম থাকে তখন তৈরি কমে যায়, অন্যদিকে যখন বেড়ে যায় তখন এর তৈরি বাড়ে। অর্থাৎ বডিতে যখন বেশি নিড হয় তখন TSH সিক্রেট করে থাইরয়েড হরমোনকে বেশি করে যাতে বডিতে আসে সেজন্যে স্টিমুলেট করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। দিস ইজ কামিং ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড, এবং এই পিটুইটারি গ্ল্যান্ডকে আবার স্টিমুলেট করে হাইপোফাইসিয়াল গ্ল্যান্ড, থাইরয়েড হরমোন TSHR। আলটিমেটলি TSHR যখন স্টিমুলেট করে এটা TSH সেপারেট হয়, TSH স্টিমুলেট করলে থাইরয়েড হরমোন সিক্রেট হয়। দিস ইজ দ্য সাইকেল। All the above mentioned thyroid protein, that TZ, TPO, TSHR, and thyroid-related protein are glycolylated, and their sugar component are responsible for proper functioning of the glycoprotein. এগুলো আমাদের না জানলেও চলবে। থাইরক্সিন ইনক্রিজেস কি করে? থাইরক্সিনের কাজ কি? এটা দে ইনক্রিজেস এনার্জি এক্সপেন্ডিচার বাই অ্যাক্টিভেশন অফ সোডিয়াম পটাশিয়াম ATPase সিস্টেম। আমাদের সেল যখন কাজ করে তখন এই আপনারা জানেন সেল ভিতরে যে কাজটা হয় সেটা হচ্ছে এনার্জি প্রোডাকশন। সেই এনার্জি প্রোডাকশনের জন্য দরকার হয় গ্লুকোজ এবং অক্সিজেন। সেই গ্লুকোজ সেলের ভিতরে ইনসুলিন গ্লুকোজ ট্রান্সফার করে ইন্টু সেল, আর সেলের ভিতরে গেলে এই থাইরক্সিন গিভ দ্য এনার্জি টু প্রডিউস এনার্জি। সো সেল যদি এনার্জি তৈরি না হয় তাহলে সেল বাড়ে না, সেল মাল্টিপ্লিকেশন হয় না, সেলের কোনো কাজই হয় না। সো ইট ইজ সো ইম্পর্টেন্ট ফর ইনিশিয়েশন অফ দ্য সেল গ্রোথ, সেল ফাংশনিং, সবখানেই এটা দরকার। যখনই এই হরমোন থাকবে না তখন সেলের ফাংশন করবে না। It alters the metabolism, increases oxygen consumption, protein, carbohydrate, lipid, vitamin metabolism, increase cardiac activity. So it increases all the body activity. আপনারা বলতে পারেন যে মেটাবলিজম বাড়িয়ে দেয়। So important is thyroxine. এটা আগেই বললাম, হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস, যেটা যদি কোনো কারণে হাইপোথ্যালামাসে আমরা স্টিমুলেট হতে পারে বিভিন্ন কারণে। একটা হতে পারে হরমোন কম হয়ে গেলে, অথবা যদি কোনো সাইকোসিস হয়, কোল্ড পড়ে, গরম হয়, মানে যে কোনো কারণে এক্সাইট হলে তখন এটা হাইপোথ্যালামাসটা TSS অ্যান্টেরিয়র পিটুইটারিকে দেয়, ইন্টেরিয়র পিটুইটারি তখন পোস্টেরিয়র পিটুইটারি যেটা, সেখান থেকে TSH সিক্রেট হয়, TSH সিক্রেট হয়ে থাইরয়েড স্টিমুলেট করে। যখন হরমোন বেড়ে যায় তখন আবার নেগেটিভ স্টিমুলেশন, তার মানে স্টিমুলেশন থাকে না, তখন আবার হাইপোথ্যালামাস বলে যে নো মোর। এ হচ্ছে দ্য সাইকেল। এবার আমরা আসি প্যাথোলজিতে। থাইরয়েডের মেইন প্যাথোলজি গয়টার, থাইরয়েড নডুল বা থাইরয়েড বড় হয়ে যায়। গয়টার হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েডকে বলা হয় গয়টার, আর যদি সেটা নডুলার হয় তাহলে গয়টারটাকে বলা হয় নডুলার গয়টার।
এটা ফাংশনাল থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে, থাইরয়েড যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডাইটিস। দিস আর দ্য মেইন থিং আমরা জানার চেষ্টা করবো। একটা গয়টার বা নডুল, আরেকটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডাইটিস। আমি এখানে একটা কথা বলে নিই, আমাদের কাছে যখন পেশেন্ট আসে তখন পেশেন্ট নিজে কমপ্লেন করতে পারে যে তার সারাক্ষণ ঘুম ঘুম লাগে, তার ক্ষুধা লাগে না, ভাল লাগে না। দিস আর দ্য কার্ডিনাল সাইন। তার শীত বোধ হয়, তাহলে আমরা তাকে ধরে নেব যে তার হয়তো হাইপোথাইরয়েডিজম হতে পারে। কোনো কথার মাঝখানে সে বলবে, পেশেন্ট সবসময় জানেন যে মিসলিড করে আপনাকে, তার এগুলো আছে কিন্তু সে বলবে যে তার ভাল লাগে না, এটা বলবে। আর সে গ্যাস্ট্রিক, অমুক তমুক ব্যথা, শরীর ব্যথা, এগুলোর দিকে আপনাকে বেশি ডাইভার্ট করবে। তখন আপনি বুঝতে পারবেন না, কাজে আপনাকে খেয়াল করতে হবে যে তার এই, তখন আপনাকে হয়তো লিডিং কোশ্চেন করতে হবে যে আপনার কি ঘুম বেশি হয়, আপনার কি গরম শীত লাগে বেশি, আপনি ক্ষুধা কেমন লাগে, এগুলো কম্বাইন করে আপনি অন্য সিমটমের সাথে দেখবেন। অন্যদিকে হাইপারথাইরয়েডিজম যদি হয় তখন বলবে যে আমি খুব খাই কিন্তু আমার শরীর লাগে না। এখানে হাইপোথাইরয়েডিজম হয়তো কনস্টিপেশনের কথা বলবে, এখানে বলবে যে তার কনস্টিপেশন না, তার লুজ মোশন হয়, যা খাই হজম হয় না। হজম না হওয়াকে কিন্তু আপনারা সবাই জানেন কি জানি না, হোয়াট ইজ দ্য হোয়াট আর দ্য প্রেজেন্টেশন অফ গ্যাস্ট্রিক, সোকল গ্যাস্ট্রিক। সব রোগীরা গ্যাস্ট্রিক বলবে আপনাকে। গ্যাস্ট্রিক মানে কেউ বুঝাবে যে তার পেট ফুলে থাকে, তা বলবে ঢেক ওঠে। কেউ বলবে আমার পেটে ব্যথা হয়, কেউ বলবে যে পেট ফেঁপে থাকে, পেট বলবে যে আপনার আমার বেশি করে ফ্ল্যাটাস হয়, কেউ বলবে পাতলা পায়খানা। আপনি বুঝতে পারবেন না হোয়াট ইজ গ্যাস্ট্রিক। আসলে গ্যাস্ট্রিক বলে যে কোনো রোগ নেই, আপনারা জানেন গ্যাস্ট্রিক হচ্ছে সামথিং রিগার্ডিং স্টমাক। তো কিন্তু এই কথাটা আমাদের দেশে ব্যাপকভাবে পরিচালিত হয়ে আছে, এবং সেটার থেকে আমরা আমরা শিখাইতে পারি না যে গ্যাস্ট্রিক ইজ নট এ ডিজিজ। তো যাই হোক, সেটাকে আপনার সে রোগীর যদি পায়খানা হাইপোথাইরয়েডের জন্য তার যদি কনস্টিপেশন হয় সেটাকেও সে গ্যাস্ট্রিক বলবে, আবার হাইপারথাইরয়েডের জন্য যদি তার লুজ মোশন হয় সেটাকেও বলবে। ইউ হ্যাভ টু গিভ এ লিডিং কোশ্চেন সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং। দেন অ্যানাদার ডিজিজ, সেটা হচ্ছে থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিসেও আপনার কয়েক রকম আছে। থাইরয়েডাইটিস নিয়ে যদি আসে, সাধারণত যে থাইরয়েডাইটিসটা আমরা সহজে ট্রিটমেন্ট করতে পারি সেটা অ্যাকিউট থাইরয়েডাইটিস, ভাইরাল থাইরয়েডাইটিস, যেটা আমরা সহজে ট্রিটমেন্ট করতে পারি। এটা কি হয়, রোগী অনেকটা সিমটম অফ হাইপারথাইরয়েডিজমের মতো নিয়ে আসে। আর একটা জিনিস হয়, সে বলবে যে আমার গলায় ব্যথা। গলায় ব্যথা তো ভেগ টার্ম, সে কাশি দিচ্ছে তার ব্যথা হচ্ছে তখনও বলবে গলায় ব্যথা। তার তার থাইরয়েডের পেইন, সেটাকেও সে বলবে গলায় গলায় ব্যথা। আবার তার মনে করেন ফ্যারিনজাইটিস বা টনসিলাইটিসের ব্যথা বা টুথের ব্যথা, সেটাকেও বলে গলায় ব্যথা। আপনাকে বের করতে হবে যে কি গলায় ব্যথা, আপনার গলায় ব্যথা বলতে কি বোঝাচ্ছেন। তখন স্যার আমার কাশি দিলে ব্যথা করে। তখন তাকে জিজ্ঞেস করতে হবে আপনার কি গলার সামনে হাত দিলে আপনার ব্যথা করে। তার মানে হচ্ছে যে থাইরয়েডে টাচ করলে ব্যথা হবে। থাইরয়েডাইটিস যেটা অ্যাকুইট থাইরয়েডাইটিস, সেখানে টেন্ডার অন প্যালপিটেশন, দ্যাট ইজ অলমোস্ট ইন এভরি পেশেন্ট। হয়তো দু একদিন চলে গেলে ব্যথা কমে যেতে পারে, আর্লি খুব বেশি ব্যথা হয়। তো দ্যাট ইজ ইজিলি ট্রিটেবল। আমি পরে এটা নিয়ে আলাপ করবো। সো এই তিনটে ডিজিজ আমরা কনসার্ন থাকবো। আর কয়টার, এটাও তো আপনি অবভিয়াসলি পাবেন। এটা নিয়ে আপনার আপনি কখন কোথায় প্র্যাকটিস করেন, কেমন প্র্যাকটিস করেন, তারপরে নির্ভর করবে যে আপনি কতখানি ডিল করবেন আর কতখানি ইএনটি লোকরা করবে বা সার্জনরা করবে, সেটা আপনি বুঝতে পারবেন আর পরে আলোচনায়। মাল্টিনোডুলার গয়টার হচ্ছে একাধিক নোডুল থাকলে তাকে বলি আমরা মাল্টিনোডুলার। আর সিঙ্গেল থাকে বলে তাকে বলি সিঙ্গেল নোডুল। আর মাল্টিপল নোডুল দুই রকমের হতে পারে। এই অ্যাডেনোমা বলে আর একটা ফলিকুলার অ্যাডেনোমা, হার্টেলস অ্যাডেনোমা, এটা হচ্ছে একটা সিস্ট হতে পারে, সিম্পল হেমারেজিক সিস্ট হতে পারে। এগুলো আল্ট্রাসাউন্ডে পাওয়া যায় এবং বের করে তারা। দেন লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস হয়, গ্রানুলোমাটোসাইটোসাইটিস, ইনফেকশাস প্রসেস এটা হয়। আর হচ্ছে থাইরয়েড ক্যান্সার। ইটস এ ভেরি আনকমন, বাট নাও ইট ইজ নট সো আনকমন বিকজ আপনি যে একটু আগে বললাম যে আল্ট্রাসোনোগ্রামের কারণে অনেক নোডুল আবিষ্কার করা হয়,
এবং এই নোডুলের এফএনএসসি করে ক্যান্সার বের করা হচ্ছে না, আই মিন ক্যান্সার ডিটেক্ট হচ্ছে অনেকের। কিন্তু ক্যান্সার ডিটেক্ট হলেই যে সেটাকে অপারেশন করতে হবে এমন কোনো কথা এখনকার আহ, এখনকার যে সমস্ত রিসার্চ সেখানে বেরোচ্ছে, আমেরিকান থাইরয়েড সোসাইটি বা এশিয়ান থাইরয়েড সোসাইটি, তারাও বলছে যে সব নোডুলই অপারেশন করা, সব ক্যান্সারই অপারেশন, সব নোডুল তো নাই, সব ক্যান্সারও অপারেশন করা দরকার নেই। অপারেশন করতে হলে কেমন করে করতে হবে সে বিভিন্ন রকম পদ্ধতি আছে। যাই হোক, সেটা আপনি ধরে রাখতে চাইলে পারবেন না, কারণ সে প্যাশেন্ট আপনি তাকে করবেন, ইউ উইল গিভ সাম আইডিয়া, কিন্তু হয়তো আপনার কথা শুনতেও পারে, ফ্যামিলির সাথে কেমন রিলেশন তারপরে নির্ভর করবে যে তাকে আপনি রিয়াল ঘটনাটাকে বোঝাতে সক্ষম হবে কি না হবেন। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে আমি খুব একটা আলোচনা করব না। তো এটা এটার কারণ হচ্ছে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হওয়ার কারণ হচ্ছে জন্মগতভাবে যদি থাইরয়েড হরমোন তৈরি না হয়, আই মিন থাইরয়েড ডেভেলপমেন্ট না করে, অথবা ডিফেক্টিভ থাইরয়েড হয়, তাহলে হয় কি থাইরয়েড হরমোন তৈরি হয় না। আপনারা জানেন কি কেউ কখন থাইরয়েড হরমোন বাচ্চারা, আই মিন ফিটাস তৈরি করে? এটা হচ্ছে 12 উইকস। 12 উইকসের ভিতরে, 12 উইকসের আগে বাচ্চা, ফিটাস তার হরমোন পায় হচ্ছে ফ্রম দ্য মাদার। 12 উইকসের পরে মাদারের হরমোন তার সাফিসিয়েন্ট না, এবং তখন সে থাইরয়েড গ্ল্যান্ড বাই দিস টাইম ডেভেলপ করে ইন দ্য ফিটাস, এবং সেখান থেকে হরমোন তৈরি করা শুরু করে। এখন কোনো বাচ্চার হয়তো থাইরয়েড গ্ল্যান্ড ডিফেক্টিভ অথবা কনজেনিটালি অ্যাবসেন্ট, সে হরমোন কোত্থেকে পাবে? সে তার মায়ের কাছ থেকে পাবে, কিন্তু সাফিসিয়েন্ট না। যদি সাফিসিয়েন্ট পায়, কোনো কারণে সে ভাগ্যবান হয়, তাহলে বাচ্চা ডেভেলপ করতে থাকবে এবং ঠিক মতোই তার ডেভেলপমেন্ট হবে। কিন্তু জন্মের পরে মায়ের সাপ্লাই থাকবে না, তখন 1 মাস পরে সে ডিফেক্টটা শুরু হবে। আপনারা জানেন যে সব অর্গান জন্মের সাথে সাথেই ডেভেলপ করে না, জন্মের পরেও অনেক অর্গান, ব্রেনের অনেক ডেভেলপমেন্ট হয় এবং অন্যান্য অর্গানের ডেভেলপমেন্ট হয়। তো সেই ডেভেলপমেন্টটা হবে না, না হওয়ার জন্য সে বাচ্চা ছোট থাকবে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হবে। সো এটা খুব ইম্পর্টেন্ট যদি করা যায়। কোনো কোনো দেশে বাচ্চার জন্মের পর 1 সপ্তাহের ভিতরে তার থাইরয়েড হরমোন টিএসএসটা চেক করা হয়। টিএসএস যদি অতি বেশি দেখা যায়, তাহলে আপনার থাইরক্সিন ডিটেক্ট করা হয়, করে যার হাইপোথাইরয়েড পাওয়া যায় তাকে ট্রিটমেন্ট রাখা হয়। কিন্তু আমাদের দেশে আমরা এখনো সেই পদ্ধতি যাইতে পারিনি। আমরা চেষ্টা করছিলাম, আমরা কতগুলো রিসার্চ করে গভর্নমেন্টকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু এটাকে আমরা বোঝাইতে পারিনি, বা গভর্নমেন্টের সাফিসিয়েন্ট মানিও নেই হেলথের বাজেটে এটা করার মতো। এটা একটা প্রিভেন্টেবল যদি আমরা ডিটেক্ট করতে পারি। এটার ইনসিডেন্স দেখেন, আমরা যে স্টাডি করছি তা 2400 ভিতরে একজন পাওয়া গেছে, অন্যান্য দেশে 4000 ভিতরে একজন। সো আমাদের দেশে অনেক বেশি। আমরা আশা করি ভবিষ্যতে এটা হবে। আমি গয়টার কি আগেই বলছি, আহ, আমরা যে গয়টার দেখি এটা হচ্ছে মেইনলি হলো সিম্পল গয়টার, যেটার ভিতরে নোডুল নেই, এমনি বেড়ে ওঠে পুরা গ্ল্যান্ডটা। এটা মেইন বাড়ার কারণ হচ্ছে একটা জানা জানি, আর একটা যেটা জানা যা গেছে সে হচ্ছে আয়োডিন ডিফিসিয়েন্সি। আয়োডিন ডিফিসিয়েন্সি হলে যখন হরমোন সাফিসিয়েন্ট তৈরি করতে পারে না, তখন টিএসএস তাকে স্টিমুলেট করে মোর হরমোন তৈরি করতে। তখন হয় কি, থাইরয়েড গ্ল্যান্ডগুলো শুধু বড় হতে থাকে, হয়ে হয়ে থাইরয়েড সেল বড় হয়, থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়। এটা হচ্ছে সিম্পল গয়টার। এটা আস্তে আস্তে চলে যায় অনেকেরই, যখন সে সাফিসিয়েন্ট আয়োডিন পায়। গ্রোয়িং এজে এরকম হয়, এটা পরে এটা চলে যায়। এর ভিতরে কিছু কিছু অন্য কারণে হতে পারে, জেনেটিক কারণে, কিছু হতে পারে অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে। তো আবার দেখা যাচ্ছে যে স্মোকিং বা যারা অন্যান্য বিভিন্ন রকম খাদ্যের অভ্যাস আছে তাদের ভিতরে এটা হতে পারে। আর এই ডিফিউজ গয়টার নিয়ে অত ভয়ের কিছু না, এটা সাধারণত ক্যান্সার হয় না।
এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এবার আমরা আলাপ করব যেটা আমাদের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম বাই দিস টাইম আপনারা বুঝতে পারছেন, যদি হরমোন কোনো কারণে সাফিসিয়েন্ট তৈরি না হয় এবং বডিকে যদি মেটাবলিক্যালি অ্যাক্টিভ না করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের আমরা সেই কন্ডিশনকে বলি হাইপোথাইরয়েডিজম। সাফিসিয়েন্ট হাইড্রিন হরমোন যদি আমরা বডিতে সাপ্লাই না থাকে এবং আমাদের বডির ফাংশন যদি মেটাবলিক্যালি যে ফাংশন করা দরকার সেটা না করতে পারে, দিস ইজ কল্ড hypothyroidism. Common causes are autoimmune disease such as Hashimoto thyroiditis. It's a chronic immune thyroiditis. Surgical removal of the thyroid or radiation treatment as hormone producing thyroid cell as less or destroyed. এটা হচ্ছে মেইন কারণ। একটা হচ্ছে অটোইমিউনের ভিতর আছে হাশিমোটো থাইরয়েডাইটিস আর করোং অটোমেটেড থাইরয়েড। এছাড়া সার্জারি করে যদি কোনো কারণে ফেলে দিই অথবা রেডিয়েশন ট্রিটমেন্ট করে যদি থাইরয়েড হরমোন ডিস্ট্রাকশন করা হয়, সেই সব ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয়। হাইপোথাইরয়েডিজম মে বি আইদার সাবক্লিনিক্যাল ওভার্ট, অর্থাৎ কারো কারো একদম সাইন সিমটম নিয়ে আসে, কারো কারো আবার সাইন সিমটম থাকে না। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, দ্য টিএইচ ইজ অ্যাবাভ আপার লিমিট, ইউজুয়ালি 10-এর উপরে, আর T4 নর্মালও থাকতে পারে, এটাকে বলি আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। কিন্তু ওভার্ট হাইপোথাইরয়েডিজম যেটা, সেটা হচ্ছে আপনার টিএইচএস বেশি থাকবে, আবার T4ও বেশি থাকবে। These are the sign symptoms যেটা আগে বলছি: dry skin, cold sensitivity, fatigue, sleepiness, weakness, muscle cramp, voice change, less appetite but more weight gain, cold intolerance, constipation, menstrual abnormality, infertility, and other problem of pregnancy. These are the main sign symptom যেটার যে কোনো একটা হলেই আমাদের হাইপোথাইরয়েডিজমের কথা ভাবতে হবে। হাইপোথাইরয়েডিজমের একটা কারণ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড এখনো আছে, আগেও ছিল, এখনো আছে। আর তারপরে হচ্ছে নেক্সট কমন কজ হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। যেসব দেশে আয়োডিনের অভাব নেই সেই সব দেশে হাশিমোটো থাইরয়েডাইটিস। আমাদের দেশে কি আপনি জানেন যে আয়োডিনের অভাব আছে কি নাই? একজন উত্তর দেন। ডক্টর নাহিদ। আছে স্যার, আয়োডিন অভাব আছে। আচ্ছা, আমাদের দেশে আমরা যে সমস্ত ব্র্যান্ড আয়োডিন আসে সেগুলো সবার ভিতর সাফিসিয়েন্ট আয়োডিন নাই এবং এর কন্টিনিউয়াস মনিটরিং লাগে। সেই সব ব্যাপারটা আমার দেশে অত স্ট্রং না। শুধু আমার দেশে না, সব দেশেই এটার এত এখন অনেক দেশেই আয়োডিন অভাব আছে। আর এছাড়াও আয়োডিন খেলেই যে সবাই সাফিসিয়েন্টলি বডিতে অ্যাবজর্ব হবে, মেটাবলিক্যালি হবে, তাও না। কাজে আয়োডিনের অভাব এখনো আছে। Then autoimmune thyroiditis shows lymphocytes and serologically bicalculated thyroid antibodies and inherited trait. এই autoimmune thyroiditis থাইরয়েড সেলকে ডিস্ট্রাকশন করে, যার জন্য আপনার থাইরয়েড সেল সাফিসিয়েন্ট থাকে না এবং হাইপোথাইরয়েড করে। autoimmune thyroiditis কি পাওয়া যায়? এলিভেটেড অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি 75% সবার আবার পাওয়া যায় না, which include anti-thyroglobulin antibodies and anti-microsomal antibody and TS receptor antibodies. এগুলো সবার জন্য এটা জানা দরকার নেই। আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের যখন ট্রিটমেন্টটা পয়েন্ট অফ ভিউ এবং ডায়াগনস্টিক পয়েন্ট অফ ভিউ, আমরা যদি দেখি যে কোনো পেশেন্টের হাইপোথাইরয়েড, হোয়াট এভার দ্য কজ, আমরা উই ক্যান ট্রিট ইট। আমরা সেটা বুঝবো কেমন করে? যে বডিতে সাফিসিয়েন্ট থাইরক্সিন নাই, অর্থাৎ T4 কমে গেছে আর TSH বেড়ে গেছে, আর তার সাথে সাইন সিমটম আছে। সো উই ক্যান ট্রিট ইট, এবং সেটাকে ট্রিট করার এনিবডি ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, এনি ডক্টর ক্যান ডু ইট, তার যদি সাফিসিয়েন্ট নলেজ থাকে, ক্লিনিক্যাল নলেজ, তাহলে সে পারবে।
আরেকটা হাইপোথাইরয়েডিজম আছে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম। সেটা হচ্ছে যদি কোনো কারণে কারো টিএসএস তৈরি না হয়, অর্থাৎ ইনসাফিসিয়েন্ট টিএসএস তৈরি হয়। আমাদের যদি hypothyroidism occur in insufficiency of bioactive thyroid stimulating hormone due to pituitary or hypothalamic tumor, infiltrative disease, hemorrhagic necrosis, or surgical or radiation treatment of the pituitary or hypothalamic disease, এগুলো যদি কোনোটাই হয় তাহলে হয়তো টিএসএস সিক্রেট হবে না, সেক্ষেত্রে হতে পারে। সেটা খুবই কম। সেটা হলে কি হবে, সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজমে দেখা যাবে টিএসএস নর্মাল অথচ সেরাম ফ্রি ইজ ভেরি লো। এটা হলে যদি আমরা সন্দেহ করি যেটা সেকেন্ডারি সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে স্টেরয়েড, সেরামের যে স্টেরয়েড আছে সেটা পরীক্ষা করলে দেখা যাবে ওটাও কম। কারণ এই আপনারা জানেন যে হাইপোথ্যালামাস পিটুইটারি এর সাথে অন্যান্য স্টেরয়েড হরমোনেরও সম্পর্ক আছে। বায়োকেমিক্যালি ডিফাইন্ড অ্যাজ এলিভেটেড টিএসএস লেভেল, এটা বলছি আমি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। বায়োকেমিক্যালি ডিফাইন্ড অ্যাজ এলিভেটেড সেরাম টিএসএস লেভেল ইন কম্বিনেশন উইথ নর্মাল T4, এটাকে বলবো আমরা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। এটা ইনসিডেন্স খুবই হাই, রেঞ্জ ফ্রম 3 to 15%। একটা পপুলেশনের ভিতরে এটা 3 to 15%। তবে এগুলোকে ট্রিটমেন্ট করব কি না করব আমি একটু পরে বলছি। তো এই যে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এটা অনেক সোসাইটিতে আছে, কাজেই এটা বয়স বাড়াবার সাথে সাথে ফিমেল সেক্সে এটা অনেক বাড়তে থাকে। হায়ার রেটস অফ ডিপ্রেসিভ সিমটম, রিডিউসড কোয়ালিটি অফ লাইফ, cognitive function and memory less, and increased rates of fatigue, muscle weakness, weight gain, cold intolerance, and constipation have also been reported. সবার হয় তাই না, এগুলো কারো কারো এগুলোর সাথে রিপোর্টেড হয়। In subclinical hypothyroidism may have increased LDL. LDL cholesterol তাদের বেশি থাকে সাধারণত, not always but mostly. Worsen pre-existing dyslipidemia, further increasing the risk of atherosclerosis. Atherosclerosis খুবই একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণেই আমাদের ব্লাড প্রেশার হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে, স্ট্রোক হবে, দেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে সেরিব্রাল অ্যান্ড কার্ডিয়াক যে সমস্ত ইমার্জেন্সি, তার কারণই হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস পিছনটা হচ্ছে ডিসলিপিডিমিয়া। কাজেই যদি ডিসলিপিডিমিয়ার পেশেন্ট আপনি পান, বিশেষ করে এলডিএল কোলেস্টেরল যদি বেড়ে যায়, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট hypothyroidism. Subclinical hypothyroidism may increase the risk of cardiac arrhythmias and exacerbate angina. So diabetic are at high risk of cardiovascular disease. The diagnosis of treatment of subclinical thyroid disease is important. এই সাবক্লিনিক হাইপোথাইরয়েডিজমের সাথে ডায়াবেটিসের সম্পর্ক দুটো যদি একসাথে থাকে তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন যে সাবক্লিনিক হাইপোথাইরয়েডিজম, কাজেই এটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, এর ইনসিডেন্স মোর দ্যান দ্য ওভার হাইপোথাইরয়েডিজম। এবার আসছি আমরা hyperthyroidism, an overactive thyroid gland producing an excessive amount of thyroid hormones, এটি হচ্ছে hyperthyroidism. The major etiology of hyperthyroidism is Graves' disease, এটা একটা autoimmune disease. Then toxic multinodular goiter, toxic adenomas, অনেক সময় মাল্টিনোডুলার হতে পারে, আবার সিঙ্গেল নোডুলো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তখন হয়। About 50% with Graves' hyperthyroidism have a family history of thyroid dysfunction with strong genetic influence. Graves' disease is the most common cause of hyperthyroidism, accounting 60 to 80% of all cases. And autoimmune diseases caused by antibody active against the thyroid stimulating hormone, the NT-TAB receptor, which stimulate
with stimulating hormone, that is TSR-NTAV receptor, which stimulate the gland to synthesize and secrete excess thyroid hormone. প্রায় এটা তো বুঝতে পারছেন কিনা অবশ্য বুঝিনি আমি। সেটা হচ্ছে আমাদের এই যে কেন অতিরিক্ত হরমোন আসে। আপনারা জানেন যে আমাদের বডিতে একটা ফিডব্যাক মেকানিজম, অতিরিক্ত হরমোন আসলেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন কমে যাবে, থাইরয়েড তখন শান্ত হয়ে যাবে। কিন্তু যখন অটোইমিউন ডিজিজ হয় তখন হয় কি, সে হরমোন যে বেশি হয়ে গেল সিগন্যাল দিচ্ছে একে, ব্রেনকে, যে তোমার হরমোন বেশি হয়ে গেছে, সে তখন টিএসএস সিক্রেট বন্ধ করবে না, সে তখন বন্ধ করবে না অটোইমিউন যখন হয়। কারণ হচ্ছে রিসেপ্টর যেটা, সেটা ফলসলি রিকগনাইজ করবে টিএসএইচ অ্যান্টিবডি, সেটাকে রিকগনাইজ করবে, সেইটাকে করে সে স্টিমুলেট হয়ে সে নিচে এসে হরমোনকে সিক্রেট করতে বাধ্য করবে। অর্থাৎ তার যেটা মূল কাজ, সেটাকে এই অটোইমিউন প্রসেসের জন্য সে ভুল ইনফরমেশন পৌঁছাতে থাকবে। এই কারণে এই এন্টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এইটাই হচ্ছে এটার মূল কারণ। এবং পরীক্ষা করলে এটা, এখন আমাদের পরীক্ষার সুবিধা আছে, এটা আমরা বের করতে পারি, যেটা গ্রেভস স্কিন। Graves' disease have thyroid autoimmunity since most hyperthyroid patients have circulating TZ and TPO antibodies. High antibody levels are found in a small group of hyperthyroid patients, and histology examination of their glands show changes in both cell stimulating and cell thyroiditis. আমি আর প্যাথোলজি নিয়ে অত কথা বলবো না, এটা আপনার অত ইম্পর্টেন্ট না। আপনারা দেখেন যে কি হয়, হাইপারথাইরয়েডিজমে কি হয়। যখন হরমোন বেড়ে যায় তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, বেড়ে যাতে ফ্যাটিক হয়, সে নার্ভাস থাকে, অ্যাংজাইটি এবং হাইপার অ্যাক্টিভিটি। তার এই অবস্থার জন্যে সে কি করে, তার ফ্যামিলির লোক দেখে যে খুব রাগারাগি করে, হাইপার অ্যাক্টিভিটি, সে খারাপ ব্যবহার করে, সবসময় নার্ভাস, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় যে পাগল হয়ে গেছে। যারা ভালো সাইকিয়াট্রিস্ট তারা সবাই এই ধরনের পেশেন্ট গেলে রুটিন টিএসএস এবং T4 পরীক্ষা করে। সো এটা আপনার কাছেও আসতে পারে একটা রুগী, আপনি প্রাথমিকভাবে হয়তো তাকে মানসিক ডাক্তারের পাশে হওয়ার আগে আপনি একটু চিন্তা করবেন যে তার কি হাইপার থাইরয়েডিজম আছে কিনা। চুল তার কি হয়, থিনিং, হেয়ার লস, মাথার কারো কারো চুল পড়ে যায় একদম, চোখের ভিতরে সোরনেস হয় এবং গ্রিটিং সেন্সেশন হয়, সবসময় করতে থাকে। আইলি ডিটেকশন হতে পারে, দেন ল্যাক কনজাংটিভাল ইনফেকশন অ্যান্ড অপথালমোপ্লেজিয়া হতে পারে। দেন থাইরয়েড কি হয়, থাইরয়েডটা বেড়ে যায়, সাধারণত দ্যার ইজ সোয়েলিং, মাসেল, তার সব মাসেল উইকনেস হবে এবং ট্রেমার হবে, কাঁপবে আঙ্গুল, ওই যে ট্রেমরের টেস্ট করি আমরা, আঙ্গুল সামনে ধরলে কাঁপতে থাকে, ফাইন ট্রেমর, মাসেল ওয়েস্টিং, ফাইন ট্রেমর। এই ট্রেডটা আপনার প্রায় রুগীরই পাওয়া যায়। স্কিনে কি হয়, একটা হচ্ছে হিট ইনটলারেন্স, দেন ময়েস্ট স্কিন, ওয়ার্ম, ঘামতে থাকে, ইনক্রিজ পার্সপিরেশন। কার্ডিওভাস্কুলার সিস্টেমে একটা হলো প্রায়ই বলবে রুগী প্যালপিটেশন, হার্ট রেট অনেক বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যাবে, আপনি ট্যাকিকার্ডিয়া পাবেন, অ্যারিথমিয়া পেতে পারেন, সিস্টোলিক হাইপারটেনশন, হাই আউটপুট ফেইলার, এটা পর্যন্ত যেতে পারে। তার মানে অনেকে কার্ডিওলজিস্টের কাছে যায়, গ্যাস্ট্রেন্টারোলজিস্টের কাছে যায় এই জন্যে যাতে ইনক্রিজ অ্যাপিটাইট, লুজ মোশন, ওয়েট লস, এটা কারণে যাবে তাদের কাছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ইনক্রিজ সোয়েটিং অ্যান্ড হাইপার রিফ্লেক্সিয়া, দেন রিপ্রোডাক্টিভ সিস্টেমে রিডিউস লিবিডো, অ্যান্ড মেয়েদের জন্য ডিক্রিজ ফার্টিলিটি অ্যান্ড অলিগোমেনেরিয়া। সো প্রত্যেক সিস্টেমই দেখেন আপনার এফেক্ট করে।
কেয়ারফুলি যদি আপনি এগুলো খেয়াল করেন, ইট ইজ ইজি ফর ইউ টু ডায়াগনোস এ কেস অফ হাইপারথাইরয়েডিজম। থাইরয়েড স্ট্রম বলে একটা কথা আছে, এটা হচ্ছে অ্যাকুইট, যদি কোনো কারণে তার হিউজ পরিমাণ হরমোন বডিতে চলে আসে। তার স্ট্রম অকার্স ইন পিপল উইথ আনকন্ট্রোল হাইপারথাইরয়েডিজম ডিউ টু মেজর স্ট্রেস সাচ অ্যাজ ট্রমা, হার্ট অ্যাটাক, ইনফেকশন। যদি কোনো থাইরয়েড হাইপারথাইরয়েড পেশেন্ট আনট্রিটেড থাকে, নেগলেক্টেড থাকে, তাদের যদি হঠাৎ করে কোনো ট্রমা হয়, হার্ট অ্যাটাক হয়, সেক্ষেত্রে এটা হতে পারে বিকজ ডিউ টু থাইরয়েড গ্ল্যান্ড রিলিজেস লার্জ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন, যার জন্যে ইন শর্ট টাইম এটা একটা রিয়ার কমপ্লিকেশন। এবার আসছি থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস হতে পারে থাইরয়েড ইনফেকশন অফ দ্য থাইরয়েড, অলসো রেফার্ড অ্যাজ অ্যাকুইট অর ক্রনিক, সাপোরেটিভ, নন সাপোরেটিভ, সেপটিক। ইদানিং আর সাপোরেটিভ পাওয়া যায় না। আমার লাইফে 40 বছর 50 বছরে একটা সাপোরেটিভ দেখেছি, সাধারণত সাপোরেটিভ থাকে না এখন, কারণ অ্যান্টিবায়োটিক ব্যবহার এত বেশি, একটু গলায় ব্যথা হলেই দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়। তো এর ভিতরে এরপরে হচ্ছে ভাইরাল ডিকুইভারেন্স থাইরয়েডাইটিস, আর এক নাম হচ্ছে ডিকুইভারেন্স থাইরয়েডাইটিস, পেইনফুল থাইরয়েডাইটিস, সাবএকুইট থাইরয়েডাইটিস, বাট অলসো টার্ম সাবএকুইট নন সাপোরেটিভ থাইরয়েডাইটিস, পোস্ট ভাইরাল অরিজিন অ্যান্ড লাস্ট এ উইক অর ফিউ মান্থস উইথ টেন্ডেন্সি টু রিঅ্যাকার। আবার হইতে পারে, যেহেতু ভাইরাল আবারও হয়। আরেকটা হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস, কমনলি রেফার্ড অ্যাজ ক্রনিক or Hashimoto's or lymphatic thyroiditis। আরও আছে রিডেলস, এগুলো আমার সব জানা দরকার নেই আপনার। আপনাকে একটা হচ্ছে ইনফেকশনের দুইটা, ব্যাকটেরিয়াল আর ভাইরাল, এই দুটোরই প্রায় একই রকম সিমটম হবে, যেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে। এটা হলে হয় কি, খুব পেইনফুল কন্ডিশন নিয়ে আপনার কাছে আসে। পেইনফুল কন্ডিশন, ওই যে আগেই বললাম যে সে হয়তো বলতে পারে যে গলায় ব্যথা, কাজে আপনাকে বের করতে হবে, গলায় একটু হাত দিতে হবে। গলায় হাত দিলেই দেখবেন যে তার অ্যান্টেরিয়ার নেকে থাইরয়েড এরিয়াতে দ্যার ইজ টেন্ডারনেস। সেটা সেটা দেখে, সেই টেন্ডারনেস যদি হয়, হয়তো এটা রেফার টেন্ডার অন্যখান থেকেও আসতে পারে, কিন্তু আপনার এই টেন্ডার দেখে যদি আপনার রক্ত পরীক্ষা করেন, তাহলে ভেরি হাই ইয়েস স্যার অ্যান্ড লিম্ফোসাইটিস হবে, এটা দেখে আপনাকে বের করতে হবে। কিন্তু এইসব পেশেন্টের আবার হাইপার থাইরয়েডের সিমটম থাকে, commonly known as, এটাই নিয়ে আমি আলাপ করছি যেটা খুব ইম্পর্টেন্ট, ডিকোভ্যারেন্স, commonly known as painful or severe thyroiditis, most likely to post-viral origin, usually follow upper respiratory tract infection or sore throat initiated by viral infection. Characteristically, the patient has severe pain, mild to moderate or mild fever, and extreme tenderness at the thyroid region. Few patients have been noted to present with minimally painful SAT following viral symptomatology. Malaise, fatigue, then arthalgia common in some time, high swing fever হতে পারে। Enlarge 2 or 3 times the normal size of the thyroid gland একটু বড় হবে। সিমটম অফ থাইরোটক্সিকোসিস থাকবে এর ভিতরে। থাইরয়েড সিমটম কেন হয়? এই অ্যাকুইট ইলনেস হলে থাইরয়েড গ্ল্যান্ডে যে হরমোন আপনার রিজার্ভ থাকে সেটা বেরিয়ে আসে, তার জন্য সাময়িকভাবে এইসব সিমটম হয়, যেমন হিট ইনটলারেন্স, প্যালপিটেশন, ভেন্টিকুলার টেকিকার্ডি, ইনক্রিজ সোয়েটিং। এইগুলো সাথে সাথে থাকবে। যদি এইসবগুলো নিয়ে আসে এবং পেইনফুল থাইরয়েডাইটিস পেইন পান, দেন ইউ উইল থিঙ্ক অ্যাবাউট। এবং রক্ত পরীক্ষা করলেও আপনি দেখবেন যে হরমোন বেড়ে গেছে, দ্যাট ইজ থাইরক্সিন বেড়ে গেছে, এবং টিএসএস যদি খুব আর্লি আসেন কমবে না, কিন্তু কয়েকদিন পরে আসলেই, 2 সপ্তাহ পরে আসলেই দেখবেন টিএসএস কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে সিমটম দেখে, পেইন টেন্ডারনেস দেখে আপনাকে এটাকে ডিস্টিং করতে হবে, পেইন অ্যান্ড টেন্ডারনেস। যদি সম্ভব হয় আল্ট্রাসাউন্ড করলেও পাওয়া যাবে। আল্ট্রাসাউন্ডে দেখা যাবে যে হাইপোইকুইক একটা গ্ল্যান্ড, হাইপোইকুইক ইরেগুলার ইকোটেকচার। আর একটা হচ্ছে যে যদি তাকে স্ক্যান করা যায়, আয়োডিন স্ক্যান, তাহলে কোনো স্ক্যানে আয়োডিন গ্রহণ করবে না, সে ইনফ্ল্যামেশনের জন্যে সে আয়োডিন গ্রহণ করবে না। অন্যদিকে যদি তার গ্রেভস ডিজিজ বা হাইপারথাইরয়েডিজম অন্য কারণে হয়,
সেক্ষেত্রে অনেক আয়োডিন গ্রহণ করবে। দুইটা, একটা থাকবে কোল্ড আর একটা থাকবে হট। দেন হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস আর হাশিমোটো থাইরয়েডাইটিস। হাশিমোটো থাইরয়েডাইটিস is characteristic by painless diffuse enlargement of the hair gland, commonly in middle-aged women. The patient are open euthyroid। এর ইউথাইরয়েড থাকবে ওখানে, যেমন এটা বড় থাকবে, পেইনলেস ইনক্রিজ করবে, ওখানে থাকবে পেইন, আর এখানে পেইনলেস থাকবে না, এখানে গ্ল্যান্ড অনেক বেশি বড় হবে। আর প্যাশন ইউথাইরয়েড থাকবে, ওখানে থেকে হাইপার থাইরয়েড, হরমোন বেশি থাকবে, এখানে হরমোন নর্মাল থাকবে। এবং কিছুদিন পরে এর হাইপোথাইরয়েড ডেভেলপ করবে, ওখানে নর্মাল হয়ে যাবে আর এখানে হাইপোথাইরয়েড ডেভেলপ করবে ইউজুয়ালি। পার্সন উইথ হাশিমোটো থাইরয়েড তাদের টিজিএন টিওপি পজিটিভ থাকবে। থাইরয়েড নোডুল। থাইরয়েড নোডুল মিন এ লাম্প ইন দ্য থাইরয়েড, যেটা আগেই বলছি, আর মাল্টিনোডুল হতে পারে। এটা মেইনলি বেনাইন। এবার আসি ইউথাইরয়েড সিক্স সিন্ড্রোম। ইউথাইরয়েড সিক্স সিন্ড্রোম কোনো কোনো পেশেন্ট আপনার হয়তো আপনাকে হবে এমন যে তার হঠাৎ করে পেশেন্টটার অ্যাকুইট আর অনেক একটা সার্জারি হওয়ার পরে অথবা দীর্ঘদিন যদি সে ভোগে কোনো রোগে, সেক্ষেত্রে লং স্টেটিক সিরিয়াস ইলনেস মে কজ ইউথাইরয়েড সিক্স সিন্ড্রোম, অলসো কল্ড লো T3 সিন্ড্রোম। এই T3 খুব কমে যাবে, সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে তার কি হাইপোথাইরয়েডিজম না। কিন্তু অন্যদিকে দেখা যাবে তার T3 T4 দুটোই লো, আবার TSSও লো, তিনটেই লো। তিনটেই লো হলে আপনি ভাবতে পারেন যে বোধহয় সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম। বাট দিস পেশেন্ট ইউজুয়ালি হ্যাভ হাই কর্টিসল লেভেল। তার মানে এইসব ক্ষেত্রে তখন কর্টিসল করলে দেখা যাবে কর্টিসল বেশি, তার মানে তার সেন্ট্রাল না। এদের হয় কি যে আপনার কিছুদিন করার পরে যখনই সে তার এই কজ বিহাইন্ড গুলো চলে যায়, তার নর্মাল ফিজিওলজি ফেরত আসে, তখন আবার এটা নর্মাল হয়ে যায়। কাজে এই পেশেন্টের কোনো ট্রিটমেন্ট, তার T3 বা TH কোনো দেওয়ার জন্য তার থাইরক্সিন দিয়ে ট্রিটমেন্ট করার দরকার নাই। আমরা একটু ছোট আলোচনা করব থাইরয়েড ডিসঅর্ডার অ্যান্ড প্রেগনেন্সি। এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা একটু ট্রিটমেন্ট আলাপ করব, হাইপার এবং হাইপো আর থাইরয়েডাইটিস, এই তিনটা ট্রিটমেন্ট নিয়ে একটা আলাপ করব। থাইরয়েড ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি। Thyroid disorder causes infertility, especially in hypothyroidism. হাইপোথাইরয়েডিজমকে ইনফার্টিলিটি করে। কাজেই যদি কোনো ইনফার্টিলিটির পেশেন্ট আসে, তার যে সমস্ত ইনভেস্টিগেশন থাকবে তার ভিতরে একটা হচ্ছে আমরা দেখব তার TSS, আর সেই সাথে সাথে যারা যদি তার ডায়াবেটিস না থাকে ডায়াবেটিসও টেস্ট করতে হবে। যাই হোক, সেটা আমাদের ব্যাপার না, আমরা মেইনলি দেখব TSS। দেন অ্যাবর্শন অ্যান্ড প্রিমেচিউর ডেলিভারি হয়, সেক্ষেত্রেও আমরা হাইপোথাইরয়েডিজম হতে পারে, আবার হাইপারথাইরয়েডিজম হতে পারে। আর্লি প্রিকনসেপশন ডিটেকশন is needed for better outcome pregnancy. Baby can birth with low IQ. এইসব কারণে আমরা কি করব, প্রেগনেন্সির যাদের বিশেষ করে ইম্পর্টেন্ট প্রেগনেন্সি তাদের আগেই পরীক্ষা করতে হবে। আর যাদের ইনফার্টাইল আছে তাদের তো পরীক্ষা করতেই হবে, কিন্তু এছাড়াও যেসব মায়েরা বাচ্চা নিতে চান, বয়স বেশি, যাকে আমরা বলি
কি 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 প্রেগনেন্সি যেন বলে, ভেলেবল প্রেগনেন্সি। যাদের আমরা প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট সেই সব মাদারের আগেই আমাদের টিএসএসটা দেখতে হবে যাতে তাদের হাইপোথাইরয়েডিজম না থাকে। Thyroid disorder and diabetes. High prevalence of thyroid disorder in patient with type 2 diabetes. So when we are dealing with any on, we must think of other. যখনই আমরা ডায়াবেটিস নিয়ে ভাববো বা থাইরয়েড ডিসঅর্ডারের কথা ভাববো, তখনই আমরা আরেকটার কথা ভাববো। যদি যে কোনো ডায়াবেটিসের রোগী থাকলে তাদের হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা অনেক, এবং সেটা কত, আপনার 12-23%। তার মানে 5 জনে একজনই দেখা যাবে যে আপনার ডায়াবেটিস আছে। সো থাইরয়েড ডিসঅর্ডার হলে যেমন ডায়াবেটিস দেখবো, আবার ডায়াবেটিস পেশেন্টকেও থাইরয়েড ডিসঅর্ডার দেখবো। হাইপোথাইরয়েডিজম কমন পেশেন্ট ওভার 60 পরে হাইপোথাইরয়েডিজম বেশি হয়। আর এল্ডারলি হাইপোথাইরয়েড পেশেন্ট মে হ্যাভ লেস ওয়েট গেইন, গুড ইনটলারেন্স অ্যান্ড মাসেল ক্র্যাম্প। এগুলো কম হয় কারণ তার অন্যান্য সিমটমের ভিতর যার কারণে তার এগুলো হয়তো মাস্ক থাকে। Hypothyroidism can be easily overlooked in patients who have higher prevalence of other chronic diseases, use medication and cognitive change. বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য ডিজিজ বিভিন্ন মেডিসিন সে গ্রহণ করে, এইসব কারণে হাইপোথাইরয়েডিজম মাস্ক হয়ে যেতে পারে। হাইপোথাইরয়েডিজম আমরা ডায়াগনোসিস করতে ভুল করতে পারি। এই জন্যে আমাদের বিশেষ করে 60-র উপরে যারা, বিশেষ করে মহিলাদের, তাদের হাইপোথাইরয়েডিজমের কথা আমাদের খেয়াল রাখতে হবে, তাদের হাইপোথাইরয়েডিজম হতে পারে। কতগুলো ওষুধ আছে যেগুলো থাইরয়েড ডিসঅর্ডার করে, আমার স্লাইড থাকবে, আপনারা দেখে নেন জন্য, আমি এটা নিয়ে আলাপ করছি না। অনেক অনেক মেডিসিনে আছে যেগুলো, ইভেন এই যে ডায়াবেটিসে ব্যবহার করা হয়, ডায়াবেটিসে মেটফর্মিন ব্যবহার করা হয়। এটা হয় কি, টিএসএস লেভেল বিকাম মার্ক লাইকলি রিডিউসড, অনেক কমে যায়। এই যে আপনি যদি একটা ট্রিটমেন্ট করেন বোধ একটা ডায়াবেটিসের পেশেন্টকে, তার টিএসএস কমে গেল, তখনই আপনি তার ভাবলেন যে আপনার ওষুধ সাফিসিয়েন্ট হচ্ছে। এটা ভাবার কোনো কারণ নাই, কারণ হচ্ছে তার এই মেটফর্মের জন্য টিএসএস কমে গেছে। এই জন্য তাকে সবসময় চিন্তা করে তারপর করতে হবে, তার T4 না টেস্ট করে করা যাবে না। Then several compound, most notably estrogen, আরো অনেক কিছু আছে, ইভেন ডাইজিপাম, হেপারিন is a compound binding thyroid hormone and it is carrier protein serum, যেগুলো আপনাদের জানা দরকার নেই। অনেক মেডিসিন আছে যেগুলো আপনার করে। তো এখন আমি একটু ট্রিটমেন্ট আলাপ করবো, এটা আর একটা স্লাইডে আছে, তো আপনাদের জাস্ট আমি বলে দিই। আপনাদের কি আলাদা একটা লেকচার আছে থাইরয়েড ট্রিটমেন্টে? নাই বোধহয়, না? ইয়ে হাসিব? হ্যাঁ স্যার, আলাদা নাই। তো ট্রিটমেন্ট আলাদা। থাইরয়েডের ট্রিটমেন্ট অন্য লেকচার নাই, না? ঠিক আছে, না আমি স্যার। আমি আলাপ করে দিচ্ছি। প্রথম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্ট খুবই সহজ। আমরা থাইরক্সিন দিই, দ্যাট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য হরমোন। বডিতে হরমোন নাই, এই জন্য আমরা হাইপোথাইরয়েডিজম করব। এটা করব কি, যে আমরা ইনিশিয়ালি ডোজ, একটা অপটিমাম ডোজ চিন্তা করব, যে তার টিএসএস অনেক বেশি। মনে করেন আসার পরে আপনি তার টিএসএস পাইলেন, দেখলেন যে 50 বা 100, সেক্ষেত্রে ইউ গিভ হিম ম্যাক্সিমাম ডোজ দিয়ে দেন। কত ম্যাক্সিমাম ডোজ? যদি তার কোনো হার্ট ডিজিজ না থাকে। যদি হার্ট ডিজিজ থাকে তাহলে ডোজ আস্তে আস্তে বাড়াইতে হবে। নোট করেন সবাই, এটা নোট করেন। হার্ট ডিজিজ থাকলে ডোজ আস্তে আস্তে বাড়াতে হবে, নাহলে থাইরক্সিন আপনারা জানেন যেটা হার্টের মাসেলকে স্টিমুলেট করে, তখন থাইরক্সিন বেশি হলে তার কি হবে, হার্ট রেট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, ইভেন হার্ট ফেল করতে পারে। যার জন্যে হার্ট পেশেন্টের লো ডোজ দিতে হবে। কিন্তু হার্টের পেশেন্ট না হয় যদি ইয়াং ম্যান হয়, তার বয়স ধরেন আপনি 20 বছরের একটা ছেলেকে পেলেন বা 25 বছরের, ইউ ক্যান গিভ হিম ম্যাক্সিমাম ডোজ। ম্যাক্সিমাম ডোজ আমরা সাধারণত ধরি 200 দেওয়ার পরে
6 উইক্সের পরে আবার আপনাকে রিপিট করতে হবে T4 অ্যান্ড THS। তখন যদি আপনি দেখেন যে না তার টিএইচএস হয়তো 6 সপ্তাহে নর্মাল আসবে না, তার নর্মালে আসবে হচ্ছে T4 যদি নর্মালে এসে যায় তাহলে আপনি ডোজ আর বাড়াবেন না, ওই ডোজে আরও 6 উইক দেখবেন। তখন দেখলেন যে না তার তো টিএসএস কমে যাচ্ছে এবং T4 বেড়ে গেছে, তাকে আপনি কমায় দেন, 3টে করে দেন। তারপরে আবার 6 সপ্তাহ পরে দেখেন, তার দেখলেন যে না তার স্ট্যান্ডার্ড যেটা থাকা দরকার এটাই আছে, নর্মাল রেঞ্জ, ল্যাবরেটরি যেটা নর্মাল রেঞ্জ, তাহলে আপনি একই ডোজে চালাই যাবেন। ফার্দার তো আপনার রেগুলারই ইন্টারভিউ করতে, এরপরে 6 মাস পরে করবেন, 4 মাস পরে করবেন, এভাবে পেশেন্টে 1 বছর পরেও করলে হবে বা 2 বছর পরেও করা যাবে। কিন্তু আপনার প্রথম দিকে 3বার করতে হবে সাকসেসিভলি। 3বার পরেও দেখলেন যে না হয় নাই, তখন তাকে আবার 6 সপ্তাহ দেখতে হবে, 4 সপ্তাহে দেখে আপনাকে ডোজ ঠিক করতে হবে, বাড়ানো কমানো, এভাবে ডোজ বাড়ানো। আর যদি হার্টের ডিজিজ হয় তাহলে আপনি স্টার্ট উইথ, তার যদি টিএসএস খুবই কমে যেয়ে থাকে, বেড়ে থাকে, অর্থাৎ তার 80-90 এরকম, 50-60, তাহলে তাকে আপনি একটা ট্যাবলেট দেন, তারপরে বাড়ায় 2টো করেন, তারপরে 3টা করেন, তখন দেখেন যে কখন এসে তার নর্মাল হয়ে গেছে। টিএসএস হার্টের রোগীদের কখনোই টিএসএস আমরা নর্মাল যে লেভেল, দ্যাট ইজ মনে করেন 5 হচ্ছে তার নর্মাল, 4-5-এর নিচে আমরা আনবো না, কারণ আমরা কোনো রিস্ক নেব না যে তার কার্ডিয়াক অ্যাক্টিভিটি ঝামেলায় পড়ব। এ হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট। আর ডায়াগনোসিস তো আগেই বলছি যে তার সেরাম টিএসএস যদি আপনার বেশি থাকে আর T4 যদি কমে যায়, সেক্ষেত্রে আমাদের সিম্পল ডায়াগনোসিস। দেন আসেন আপনি হাইপারথাইরয়েডিজমে কি হবে, আমরা দেখব যে টিএসএস কমে গেছে, তার টিএসএস নর্মাল যে আপনার ল্যাবরেটরি লেভেল মনে করেন 0.3, সেটা কমে হয়ে গেছে 1। তখন অন্যদিকে কি হবে, হরমোন লেভেল বেড়ে যাবে, তার ইভেন 100-150 পর্যন্ত হতে পারে T4, বা T4 বেড়ে তার 28-29 হয়ে গেল। T4 লেভেল তো কম, T4 লেভেল হয়তো নর্মাল তার আছে 16, সেটা বেড়ে হয়ে গেল 20-30-40, তার মানে তার অনেক বেশি। এক্ষেত্রে ট্রিটমেন্ট 2 রকম হতে পারে, একটা মেডিসিন ট্রিটমেন্ট হতে পারে নিউমার্কাজল দিয়ে বা কার্বিমাজল দিয়ে, আরেকটা হলো আমরা রেডিওআয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করি। তো আপনি ইনিশিয়ালি ট্রিটমেন্ট শুরু করতে পারেন। ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়াল ডোজ, একটা অ্যাডাল্ট পার্সনের ডোজ হচ্ছে আপনার 9 ট্যাবলেট, 3-3-3 দিয়ে আপনি 6 সপ্তাহ পরে আবার দেখবেন, যদি তার কন্ট্রোল না হয় ইউ ক্যান গো আপ টু 12, নো প্রবলেম। আর যদি দেখেন যে 6 সপ্তাহ পরে তার হরমোন কমে আসছে, তখন তাকে আবার 8টা করেন, তারপরে 7টা করেন, 6টা করেন, করে করে তার দেখেন কোথায় নর্মাল আছে। অথবা দেখতে পারেন যে তার কার্বিমাজল ফিট করছে না। কার্বিমাজলের একটা সাইড ইফেক্ট হচ্ছে WBC লেভেল কমে যেতে পারে, বা গলায় ব্যথা হতে পারে, গলায় হতে পারে। সেই সব ক্ষেত্রে তাকে বন্ধ করে দিয়ে অন্য পদ্ধতির ট্রিটমেন্টে যেতে হবে। অন্য মেথডের ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অথবা রেডিওআয়োডিন। নিউক্লিয়ার মেডিসিনে পাঠাবেন অথবা সার্জন কাছে পাঠাবেন। তো নিউক্লিয়ার মেডিসিনের ট্রিটমেন্টের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, সেটা করা সহজ, পেশেন্টে একবার ডোজ দিলেই তার সারা জীবনের জন্য আর কিছু লাগে না। এই জন্যে নিউক্লিয়ার মেডিসিন বেটার। তবে যাদের নিউক্লিয়ার মেডিসিন অর্থাৎ রেডিওআয়োডিন দিয়ে ট্রিটমেন্ট করা যাবে না, যেমন প্রেগনেন্ট, সেই সব ক্ষেত্রে ইউ হ্যাভ টু গো ফর সার্জারি। এই হচ্ছে হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট, খুবই সহজ। আর ক্যান্সারের ট্রিটমেন্ট আপনার দরকার নেই। আরেকটা ট্রিটমেন্ট আপনাকে শিখতে হবে, সেটা ইম্পর্টেন্ট, যেটা আগেই বলছি, সেটা হচ্ছে থাইরয়েডাইটিস। আপনার ভাইরাল থাইরয়েডাইটিস বা ব্যাকটেরিয়াল থাইরয়েডাইটিস। এটা সাধারণত যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে অ্যান্টিবায়োটিক্স দেবেন, আর যদি ভাইরাস হয় তাহলে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না। সিম্পলি ব্যথা কমাবার জন্যে প্যারাসিটামল বা অন্য অ্যানালজেসিক দিয়ে তাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করলে কি হবে, আস্তে আস্তে টাইম গেলে তার ইনফ্ল্যামেশন চলে যাবে, আবার হরমোন লেভেল চলে আসবে।
তাকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দেওয়া দরকার নাই, অথবা অন্য কিছু দরকার নাই। তবে যদি এটা দীর্ঘদিন কন্টিনিউ করে সেক্ষেত্রে স্টিরয়েড দেওয়া যেতে পারে, সেটা পেনিসিলিন দিতে পারেন, ডেপ্লাকর্ট নিউয়ার টাইপ অফ এটা দিতে পারেন, দিয়ে আপনি স্ট্যান্ডার্ড ডোজ যেটা আছে এটা দিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন। এবার এখন আপনাদের সাথে আমরা আলাপ করতে চাই যে কি ধরনের আপনার প্রবলেম পড়েন থাইরয়েডের এবং কিভাবে সেটা সমাধান করা যায়। আপনারা একজন একজন করে আমাকে কোশ্চেন করেন, আমরা প্রবলেমে ওরিয়েন্টেড করি। বইপত্রে এগুলো পাবেন, কাজে আমি যে আউটলাইন দিয়েছি আপনাদের 3টে ডিজিজ সম্বন্ধে সেটাই আপনারা এখন আমাকে কোশ্চেন করেন, অথবা কি ধরনের প্রবলেম আপনার মনে করেন আর কি জিনিস আপনি জানতে চান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম ডাক্তার আব্দুল কুদ্দুস স্যার। আব্দুল কুদ্দুস কোথায় প্র্যাকটিস করেন? আমি স্যার প্র্যাকটিস করে ফুলবাড়ি আর বীরগঞ্জ স্যার। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিওলজি, আমি জিপি করি স্যার। আচ্ছা আর আচ্ছা। আমার আমার বয়স স্যার 50, আমার ওয়াইফের বয়স স্যার হচ্ছে 46। আমার ওয়াইফের স্যার হচ্ছে লিপিড প্রোফাইল নর্মাল, কিন্তু তার হুম, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, মানে টিএইচ এর বেশি স্যার। হুম। তো মানে ও বলে যে থাইরস খেলে ভালো লাগে, এখন এটা কতদিন চালাবো স্যার? তার আর আরেকজন আমি অন্যান্য তার বডির ওয়েট কেমন? বডির ওয়েট স্যার ওভার ওয়েট আছে, অবেসিটি নাই কিন্তু ওভার ওয়েট। ওভার ওয়েট। আচ্ছা। আহ, আপনার তার অন্য কোনো প্রবলেম আছে বডিতে? তার ডায়াবেটিস নাই? অন্য ডায়াবেটিস নাই স্যার, প্রেশার আছে হাইপারটেনশন? স্যার, হাইপারটেনশন নাই? হাইপারটেনশন আপনি হাইপারটেনশন আছে স্যার। আছে, তাকে কত দেন ডোজ? 50? ডোজ স্যার হচ্ছে অনেক লো ডোজে দেই, 50 মাইক্রোগ্রাম স্যার থাইরক্স। একজন দিয়াতে তার 84 কত হয়েছে এখন? লাস্ট পরীক্ষা করি নাই স্যার, মানে কিছুদিন থেকে শুরু করছি, মানে তার কতদিন। যদি 84 84 যদি আপনার বেস লাইনের কাছে থাকে তাহলে আপনি জি ডোজ স্যার। চাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 84 যদি বেড়ে যায়, তার হরমোন যদি বেশি হয় তাহলে আবার অন্য প্রবলেম হয়। কাজেই আমরা দেখতে হবে যে টিএসএস তো তার কমবেই, কিন্তু 84টা যেন আপনার মনে করেন নর্মাল 84 যে লেভেলে থাকে, আহ, সেটা মানে আপনার যে ল্যাবরেটরি করেন বা যে পদ্ধতি করেন সে পদ্ধতি অনুযায়ী তারা তো একটা দিয়ে দেয় যে ধরেন 5 আর 9, কথার কথা জি স্যার। 5 আর 9, এখন তার 5-এর নিচে আসতে পারবে না, সরি 9-এর উপরে যাইতে পারবে না 84, এটা তার খেয়াল রাখতে হবে। 9-এর উপরে যাইতে পারবে না। আচ্ছা স্যার। হাইয়েস্ট আরেকটা লেভেল জিনিস যাতে আপনার তো জি স্যার। যখনই আপনি থাইরক্সিন দিবেন তার 84 বাড়বে, টিএসএস কমবে, এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি। যদি কোনো জি স্যার। কারণে তার 84 লেভেলটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনাকে ডোজ 25 নিয়ে আসেন, অসুবিধা নেই। 25 আনতে পারেন, আরেকটা 12.5 আনতে পারেন। আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম স্যার। হ্যাঁ, হুম। এইরকম স্যার রুগী পাইছি আমি। কতদিন খাবে স্যার থাইরয়েড, লাইফ লং? আচ্ছা, তার তো লাইফ লং খেতেই হবে, কারণ যেহেতু তার থাইরয়েড, তার যদি না থাকে, থাইরয়েড গ্ল্যান্ড না থাকে, তার তো লাইফ লং খেতে হবে। কিন্তু তাকে থাইরয়েড গ্ল্যান্ড আছে কি নাই ওটার জন্য আপনাকে একটু বড় হলে পরীক্ষা করতে হবে, তার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে, থাইরয়েড স্ক্যান করে দেখতে হবে যে তার থাইরয়েড গ্ল্যান্ড আছে কি নাই। যদি থাকে তাহলে তো আপনার আস্তে আস্তে সে টেক ওভার করবে যতটুকু পারে পার্সোনালি, আর না হলে তাকে সারা জীবন খাওয়াতে হবে, কারণ দিস ইজ হরমোন শি নিডেড ফর হার লাইফ ফ্রম বর্ন টু ডেথ। এর কোনো নাই, সারা জীবনই খেতে হয়। প্রথম দিকে আস্তে আস্তে বয়স বাড়ে আর ডোজ বাড়াইতে হয়। আর একটা স্যার ওই যে ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম, এরকম একটা টার্ম আছে, মানে এইটা কি স্যার, মানে বাচ্চাদের ক্ষেত্রে, মানে ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েড কোনো একটা কারণে হতে পারে, বিভিন্ন রকমের কারণে হতে পারে, যে কিছুদিন থেকে তারপর চলে। আপনি আপনি কোনো ওষুধ খেলেন, সেই ওষুধের কারণে হতে পারে। আপনার কোনো কারণে থাইরয়েড সাপ্রেস হয়ে গেল, সেই জন্য হতে পারে। ইভেন যে তার সাইকোলজিক্যাল কারণেও তার টিএসএস সাপ্রেস হয়ে যেতে পারে, সিএসএস সাপ্রেস হয়ে তার হাইপোথাইরয়েড হতে পারে। তো এগুলোতে তার যেহেতু তার থাইরয়েড গ্ল্যান্ড নর্মাল আছে, এটা ইন টাইম দ্যাট উইল বি নর্মাল। এই জন্য আপনাকে আর ওই ওষুধ খাওয়ানো লাগবে না,
ইট উইল, তবে কতদিন লাগলো তার উপর নির্ভর করে। বাই দিস টাইম একটা একটা মানুষের কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত তার থাইরোগ্লোবিনের সাথে যে থাইরক্সিন থাকে বাইন্ড, সেটা রিলিজ হতে হতে তার চলে 6 সপ্তাহ, কিন্তু 6 সপ্তাহ পরে গেলে তার ক্লিনিক্যালি তার আর কাজ করার সুযোগ থাকে না, কাজে তখন তাকে হরমোন দিতে হবে, সেক্ষেত্রে তাকে হরমোন দিতে হবে। আর কেউ আরেকটা জিনিস বলেন, আপনি বলেন, হ্যাঁ বলেন, কুদ্দুস সাহেব বলেন। স্যার আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি একটা কনফার্ম মানে হাত দিয়ে বুঝলাম যে এটা মানে থাইরয়েডাইটিস ভাইরাল, হ্যাঁ, ইনফেকশন যেহেতু নাই। তো পেইন কিলার বললেন না স্যার, পেইন কিলার দেই কিন্তু পেইন কিলার দেখি যে কাজ করে না। এই ক্ষেত্রে মানে স্যার ভাইরাল পোস্ট আপনি ভাইরাল যদি হয়, ভাইরাল ইনফেকশনে মামস হয়েছিল হ্যাঁ, তারপরে যদি হয় হ্যাঁ থাইরয়েডাইটিস, স্টেরয়েড দিতে হবে। স্টেরয়েড দেওয়া, স্টেরয়েড স্যার, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্টেরয়েড হচ্ছে ট্রিটমেন্ট। আমরা দেখছি 50%, 60% রুগীর স্টেরয়েড লাগে। এটা জানো, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আনোয়ার ফারুক, ডক্টর আনোয়ার ফারুক, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কোনো কোশ্চেন আছে আপনার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা আপনি ফেস করেন? স্যার আমি যে প্র্যাকটিস স্যার ওইভাবে করি না স্যার এখনো। ভবিষ্যতে করবেন? ঠিক আছে। জি স্যার। তাহলে আপনি যে সমস্ত ফিচার গুলো বললাম, এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। জি আমি স্যার। আপনি প্র্যাকটিস কি করেন এখন? স্যার আমি ওই পাবলিক হেলথের রিলেটেড কাজ করি স্যার, আচ্ছা, ইনফেকশন কন্ট্রোল নিয়ে কাজ করি স্যার। আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করার মূল মন্ত্রটা আপনাকে একটু বলি। স্যার প্র্যাকটিস করার মূল মন্ত্র হচ্ছে, ইউ গিভ টাইম টু দ্য প্যাশেন্ট, প্যাশেন্ট উইল গিভ ইউ টাইম। এটা হচ্ছে ইব্রাহিম প্রফেসর ইব্রাহিমের নাম শুনছেন? জি স্যার। ওনার কথা, আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন উনি জিয়াউর রহমানের হেলথ অ্যাডভাইজার ছিলেন। জি স্যার। তো আমরা সলিমুল্লাহ মেডিকেলে উনি একটা বক্তৃতা দিয়েছিলেন, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার একটা হয়ে যাই হোক। তো উনি বলছিলেন যে একটা ডাক্তারের আর কয় টাকা লাগে, একজন ডাক্তারের চাকরির কথা ভাবার কি দরকার আছে? ইউ জাস্ট গিভ টাইম টু ওয়ান পেশেন্ট, the one patient will come back again with her family, her family's relative, and so on. তো তুমি তো জায়গায় দিতে পারবে না আর কদিন পরে। প্যাশেন্টের জায়গা দেওয়া মানে কি? তারপর খুব ধৈর্য সহকারে তার কথা শোনা, তাকে আহ, তার সম্মান দেখানো, সে বুঝতে পারে যে না, আপনি তাকে কেয়ারফুল, আপনি তার কেয়ারিং, আপনি তার প্রতি কেয়ারিং, তার ফ্যামিলির প্রতি কেয়ারিং। আপনি কথা সেই বলবে, আপনি সেটা শুনবেন। আপনার আপনি কি জানেন যে আমাদের রুগীরা বলে যে ইন্ডিয়ান ডাক্তাররা ভালো, আমাদের দেশের ডাক্তার ভালো না? জি স্যার। জি স্যার। বলে স্যার, সময় তার দেন মানে না। আমরা সময় দেই না, আমাদের সময় দেই না, শুধু না, আমরা ধৈর্য সহকারে কথা শুনি না এবং তাদের সম্মান দেই না, যে সে যে কথাটা বলছে সেটাকে সম্মান দেই না। আপনাকে সে যাই বলুক, আপনাকে সম্মান দিতে হবে। তো এটা যদি আপনি দেখেন, প্র্যাকটিসে ঢোকেন এইভাবে, আপনি অবশ্যই সাকসেসফুল প্র্যাকটিশনার হবেন। এবং যারা এরকম অনেক লোক আছে যাদের অত এমবিবিএস, এমবিবিএস কিন্তু একটা বড় ডিগ্রি। আমরা যে যতই লেখাপড়া করি, মূল লেখাপড়া যে 5 বছরে যে টাইম বা ধৈর্য নিয়ে পড়ি, এটি আমাদের মূল পড়াশোনা। সেখানে যারা পড়াশোনা করে বেরিয়ে আসছে, তাদের ওইটাই হচ্ছে মেইন শিক্ষা, যে আপনি যে কোনো সাবজেক্ট প্র্যাকটিস করতে পারবেন, এটা কোনোই নাই। তবে হ্যাঁ, আজকে তো হাই স্কিল অনেক টেকনিক্যাল জিনিস আসছে, সেগুলো তো আমরা ধরবো না, তা সেটা করবে, তারাই করবে। আমি যিনি অপারেশন করেন তিনি অপারেশনই করবেন, যিনি হার্ট ব্যবস্থা করে হার্টের ব্যবস্থা করবেন, কিন্তু আপনি তো হাইপার টেনশনের ব্যবস্থা করতে পারবেন। ঠিক আছে, নেক্সট মিস্টার শাকিলুর রহমান, ডক্টর শাকিলুর।
ডক্টর নাহিদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাহিদ কোথায় প্র্যাকটিস করেন? স্যার আমি প্র্যাকটিস করছি না, আমি একটা প্রজেক্টে আছি, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস অ্যান্ড ডেলিভারি প্রজেক্টে স্যার। আচ্ছা আচ্ছা, সে কত ঘন্টা কাজ করেন সেখানে? স্যার 9টা থেকে 5টা। 9টা থেকে 5টা, সপ্তাহে 5 দিন? 6 দিন স্যার। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আপনি টাইম করে তারপর প্র্যাকটিস করবেন, বা 1 ঘন্টা প্র্যাকটিস করেন। মেক এ টাইম ফর ডুইং 1 hour প্র্যাকটিস ইন ইউর হোম। জি স্যার। স্টার্ট করেন, দেখবেন আস্তে আস্তে আপনি, আপনার ওই চাকরি করা লাগবে না, আপনি আপনার প্র্যাকটিসে অনেক হবে। আর আপনি তো যে কাজ করছেন সেটাও তো অনেক ক্লিনিক্যাল, সেখানে দেখেন, কাজেই আপনার পক্ষে প্র্যাকটিস করা সহজ হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আপনাদের কোনো কোশ্চেন বা আলোচনা যদি না থাকে তাহলে আমি শেষ করছি। আই উইশ ইউ আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, ওই যে মানে নোড এই থাইরয়েড নোডুল শুধু আছে কিন্তু হরমোন লেভেল ঠিক আছে, তাহলে কি চিকিৎসা করার দরকার আছে স্যার? আচ্ছা, এটা তো আপনার কত বড় নুডল সেটা হলো প্রথম কথা। নুডল যদি 1 সেন্টিমিটারের নিচে হয় তাহলে ওয়াশ অ্যান্ড সি। যদি তার, তবে ওয়াশ করার আগে তাকে জিজ্ঞেস করবেন যে আপনার ফ্যামিলির কারো কোনো ক্যান্সার আছে নাকি। যদি ফ্যামিলি কোনো ক্যান্সার হিস্ট্রি না থাকে, তার যদি কোনো রেডিয়েশন হিস্ট্রি না থাকে, তার হয়তো কোনো রেডিয়েশন ডোজ তার পার্সোনাল অন্য কোনো কারণ দিয়ে আছে, না থাকলে আপনার কিছু করা লাগবে না 1 সেন্টিমিটার নিচে থাকলে। আর 1 সেন্টিমিটারের উপরে যদি হয়, সেক্ষেত্রে যদি সিস্টিক হয় তাহলে আপনার কিছুই করা লাগবে না। আর আল্ট্রাসোনোগ্রামে যদি বলে যে এটা সাসপেক্টেড সি, সেক্ষেত্রে আপনাকে এফএনএসসি করতে হবে। এফএনএসসি করে যদি আপনার এফএনএসসি তে বলে যে না এর কার্সিনোমা আছে, সেক্ষেত্রে ইউ সেন্ড ইট টু দ্য সার্জন। আর যদি না থাকে, ইউ ক্যান কিপ হিম, যে আপনি আমার সাথে থাকেন। তার যদি হরমোন নর্মাল থাকে, তার একটু লো ডোজে থাইরক্সিন দিতে পারেন। মনে করেন 12.5 মাইক্রোগ্রাম যদি দিয়ে দেন, তাহলে সে কিছুটা লিডল সাবপিস থাকবে। তারপরে এবার 1 বছর পর আবার আল্ট্রাসাউন্ড করে। এইভাবে ইউ ক্যান অবজার্ভ, এই অপশন আপনার জন্য আছে। আর যদি মাল্টিনোডাল গয়েটার থাকে, তার প্রেশার সিমটম হয়, তাহলে অপারেশন করতে হবে। প্রেশার সিমটম না থাকলে, যদি তার দেখা যায় যে আপনার বেনাইন, আপনি অপারেশন না করে পারেন। কিন্তু সলিটারি নোডুলের ইয়ের বেশি থাকে, কাজে আপনাকে এফএনএসসি করবেন। এফএনএসসি করে যদি তার বেনাইন হয়, পেশেন্ট যদি না চায়, অ্যাস্থেটিক্যালি কসমেটিক্যালি যদি ভালো থাকে, তাহলে আপনি তাকে অবজার্ভ করতে পারেন। আর যদি সে করতে চায়, পেশেন্ট আগ্রহ থাকে যে না অপারেশন করে আমি ফেলে দেবো, আমি রাখবো না, তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।